এই ২৬শে মার্চ বিজয় দিবসের দিন একটি ভয়াবহ খবর আমাদের সবার চোখের সামনে চলে আসে। রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউর অপেক্ষায় থাকতে থাকতে ১১ দিনে ৩৩টি শিশু মারা যায়। তো শিশু মৃত্যু হ্রাসে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে। মানে বৈশ্বিক নির্ণয়কে ৫ বছরের নিচের বয়সে শিশু মৃত্যুর হার হ্রাসের যে মাপকাঠি সেটি আমরা অর্জন করেছি। ২০০০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮টি নির্ণায়ক বা মাপকাঠি সেট করে বৈশ্বিক জনগণের জনজীবন উন্নতির লক্ষ্যে। হ্যাঁ, তো এটিকে এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলা হতো, পরে যা হয়েছে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য ছিল ২০১৫ সালের মধ্যে আমাদের ২০১৫ সালের মধ্যে বিশ্বের প্রতিটি দেশের ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার ২/৩ করে আনা। তো ১৯৯০ সালে আমাদের দেশের প্রতি ১,০০০ জন জীবিত শিশুর মধ্যে ১৫১ জন শিশু জন্মের ৫ বছরের মধ্যে মারা যেত। ২০১৫ সালে বাংলাদেশে এই সংখ্যা মানে ১৫১ জনের সংখ্যাটা ৫০-এর ঘরে নেমে আসে। ২০২২-এ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের প্রাথমিক ফলাফল অনুযায়ী ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার প্রতি ১,০০০-এ ৩১ জন হয়। আমরা নবজাতকের মৃত্যুর হ্রাসেও উল্লেখযোগ্য অবদান রেখেছি, অগ্রগতি করেছি। বলা বাহুল্য, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর আওতার ফলে এই সাফল্য আসে, যার মাধ্যমে এখন শিশুদের বিসিজি, ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও, হুপিং কাশি, হাম ও রুবেলা, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ইত্যাদি সব টিকা দেওয়া হয়। শিশু মৃত্যু হার কমার এই সফলতার মধ্যে হঠাৎ করে ৩৩ জন শিশু মৃত্যু স্বাভাবিকভাবেই একজন জনস্বাস্থ্য গবেষক হিসেবে আমাকে বেশ চিন্তিত করে তোলে। আমি খবরটি পড়ে বুঝতে চেষ্টা করছিলাম কি কারণে এতগুলো শিশু একসাথে আইসিইউর অপেক্ষা থেকে মারা গেল। এখন দর্শক, আইসিইউর সংখ্যা আমাদের দেশে অত্যন্ত কম, এটা আমাদের সবার জানা। আমাদের দেশেই শুধু নয়, আইসিইউর সংখ্যা যে সারা পৃথিবী জুড়েই কম, ধনী দেশগুলো কম, সেগুলো কিন্তু আমরা প্রথম বুঝেছিলাম কোভিডের সময়। কোভিডের পরে অন্যান্য সকল দেশের মতোই আমাদের দেশও আইসিইউর সেবা বৃদ্ধি পেয়েছে, কিন্তু অবশ্যই এখনো তা প্রয়োজনের তুলনায় অনেক কম। কিন্তু তারপরেও আইসিইউর অভাবের কারণে একমাত্র করোনাকালীন সময় ছাড়া অন্য কোনো সময় এতগুলো মৃত্যুর কথা আমরা শুনিনি। শিশু মৃত্যুর কথা তো বাদই দিলাম। তো আমি প্রথম আলোর খবরটা পড়লাম, আবার কোন রোগে শিশুগুলো আক্রান্ত হয়েছে সে ধরনের কোনো তথ্য নেই সেখানে। প্রথম প্যারাটি পড়ে আমি আরো দ্বিধান্বিত হয়ে গেলাম। বলা হয়েছে যে রোড অ্যাক্সিডেন্টের কারণে শিশুটি আইসিইউতে সেবা না পেয়ে মারা গেছে। বাচ্চাটির বয়স ২.৫ বছর। তো আমি তখন এই প্রতিনিয়ত পত্রিকাতে এই খবরগুলো দেখছিলাম। ২৬ তারিখের পর শুরু হয় দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিভিন্ন খবর আসা, এবং এবার খবরগুলো স্পেসিফিক্যালি জানায় যে এই শিশুগুলো হাম বা মিজলসে মারা গেছে এবং আরো অনেক শিশু ঝুঁকির মধ্যে আছে। তো ব্যাপারটি অত্যন্ত উদ্বেগজনক, কেননা পত্রপত্রিকা ঘেটে দেখবেন নিকট অতীতে বা অদূর অতীতে আপনি হামের কারণে এভাবে মৃত্যুর কথা শোনেননি। এটা ঠিক যে ২০২০ সালের শুরুর দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং অন্যান্য কিছু দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রকোপে অন্তত ১০ থেকে ১২ জন শিশুর মৃত্যু হয়েছিল, সেটা বেশ সাড়া জাগিয়েছিল। কিন্তু দুর্গম এলাকায় সব দেশেই মানুষ মারা যায়, সেখানে স্বাস্থ্যসেবা অনেক কষ্টসাধ্য, টিকাদান ওভাবে মানে টিকাদান একটু কম। তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে সেই সময় সবাই এই ঘটনা নিয়ে অনেক চেঁচামেচি করেছিল। কেন করেছিল জানেন? কারণ আমাদের দেশে সেটা হওয়ার কথা ছিল না, আমরা এতটাই এগিয়ে গিয়েছিলাম। সেই ২০২০ সালের পরে এবং আগে হামে বা মিজলসে একটি বা দুটি শিশুর মৃত্যু কথা শোনা গেল,
এবারের মতো এত বিশাল সংখ্যা কোনোভাবে কাম্য নয়, হবার কথাও নয়। কেননা আগেই বলেছি, ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে আমরা অনেক আগেই এই ব্যাধিগুলোকে এবং এর মতো শিশু মৃত্যুর আরো অনেক ব্যাধিকে আমরা জয় করেছি, ইরাডিকেট করেছি, মোটামুটি 100% না হলেও কাছাকাছি। তো আপনাদের একটু জানাই যে বর্তমানে শিশু মৃত্যুর একটি বড় কারণ হলো আমাদের দেশে বর্তমানে শিশু মৃত্যুর একটি বড় কারণ হলো পানিতে ডোবা মৃত্যু। মানে নিউমোনিয়া ডায়রিয়াতেও মারা যায়, কিন্তু পানিতে ডোবা মৃত্যুটা কখনো প্রথমে আসে, কখনো সেকেন্ড দ্বিতীয়তে আসে, তারপরে নিউমোনিয়া বা ডায়রিয়া থাকে। তো 2000 সালের পর থেকে বাংলাদেশ এবং বিশ্বের স্বাস্থ্য গবেষকরা বাংলাদেশের শিশু মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে খুব পরিচিত একটা সেন্টেন্স ব্যবহার করতেন। তারা বলতেন যে সংক্রামক ব্যাধিতে বাংলাদেশের শিশু মৃত্যু কমে গেছে, এ কারণে অসংক্রামক কারণে শিশু মৃত্যুর কারণগুলো এখন আমাদের নজরে আসছে, যেমন পানিতে ডুবে মারা যাওয়া, অ্যাক্সিডেন্ট ইত্যাদি। তো এটার মানে যেটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যে মানে হামে তো মারা যাওয়ার প্রশ্নই আসে না। সংক্রামক ব্যাধিগুলোকে আমরা ইরাডিকেট করেছি, বরং অসংক্রামক ব্যাধিগুলো, অ্যাক্সিডেন্ট, পানিতে ডুবে মৃত্যু, এগুলো নিয়েই আজকাল কথা হয় আর কি, শিশু মৃত্যুর ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে যখন কথা হয়। তো এবং এটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই ইপিআই কর্মসূচি। তো টিকাদান কর্মসূচির সফলতা বিশ্বখ্যাত। বাংলাদেশের কথা, বিশ্ব পরিসংখ্যান এবং বিশেষজ্ঞরা মনে করে যে একটি দেশ যদি টিকাদান কর্মসূচিতে 85% সাফল্য লাভ করে, তারা সে দেশকে সাকসেস হিসেবে সার্টিফিকেট দেয়। কিন্তু আমাদের দেশের অবস্থা দেখুন, এটি আমাদের সরকারি তথ্য ভান্ডার থেকে নেওয়া। দেখুন, এমনকি কোভিডকালীন সময়েও আমাদের টিকাদান কর্মসূচি ছিল 86%-এর উপরে। আমি ইয়েলো আন্ডারলাইন করে দিয়েছি 2020 যখন কোভিড হয়েছিল। তো এবং অদ্ভুতভাবে এর পরের দুটি বছর মানে 21-22-তে এই টিকাদান 100%-এরও বেশি ছাড়িয়ে গেছে। এই গ্রাফটিতে লক্ষ্য করুন যে লাস্টের দুটি বার, মানে পুরো বারগুলোতে লাস্টের দুটি বার হালকা নীল এবং লাল রঙের, এই দুটি বার হলো মিজলস ও রুবেলার বার। দেখুন আমাদের সাফল্য কি অদ্ভুত, মানে কি দারুণ লাগে দেখতে। হ্যাঁ, কিন্তু এখন যদি আপনি 2025 মানে 2025 সালের দিকে তাকান, গ্রাফে একদম লাস্টের ডান দিকে, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য আমি বক্স করে দিয়েছি, তাহলে দেখুন এই টিকার হার কমে 59%-এ চলে গেছে। দর্শক, দেশের প্রতিটি খাত উন্নয়নের জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া হয়। বাংলাদেশ স্বাস্থ্য খাতের পরিকল্পনাটাও যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, 1998 সালে বাংলাদেশ সরকার একটি স্বাস্থ্য বিষয়ক সামাজিক পরিকল্পনা বা সেক্টর ওয়াইড প্রোগ্রাম বা কর্মসূচি হাতে নেয়। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল একটি কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বা একটি সমন্বিত উন্নয়ন কৌশল, যেখানে একটি একক নীতি বা কাঠামোর অধীনে সরকার, দাতা সংস্থা এবং অংশীজনরা একসাথে হয়ে কাজ করবে। এবং এই প্রকল্পটির প্রথম কার্যক্রম ছিল 1998 থেকে 2003 পর্যন্ত, নাম ছিল HPSP। দ্বিতীয় কর্মসূচির মধ্যে পুষ্টিকে ঢোকানো হয় এবং এর নাম পরিবর্তিত হয়ে হয় HNPSP, যার মেয়াদ ছিল 2003 থেকে 2011 সাল। এবং তৃতীয় কর্মসূচিটির মধ্যে উন্নয়ন শব্দটি ঢোকানো হয় এবং এর নাম হয় হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার মেয়াদ ছিল 2017 থেকে 2022 সাল। তো এই কর্মসূচি বা প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল দেশব্যাপী সেবার মান উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস এবং স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করা, কমিউনিটি ক্লিনিকগুলো সম্প্রসারিত করা এবং পুষ্টি নিশ্চিত করা। সরকার, বিভিন্ন দাতা সংস্থা এবং এনজিওরা আলাদা আলাদাভাবে কাজ না করে সবাই একই তহবিলে এক জায়গায় কাজ করবে। তহবিলগুলো একত্রিত করা হবে এবং এতে করে দক্ষতা বাড়বে, দেশের দক্ষতা বাড়বে, দেশের মানুষের দক্ষতা বাড়বে এবং বিভিন্ন কাজ করতে গেলে যে পকেট মানিগুলো খরচ হয় সেগুলো মনে করা গেছে যে কমানো যাবে। তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় MOHWD
MOHFW এই উদ্যোগগুলোর নেতৃত্ব দেয় এবং এই প্রকল্পগুলোর হাত ধরে মা ও শিশুদের টিকাদান কর্মসূচিগুলো সফলতা লাভ করে, গর্ভকালীন সেবা নিশ্চিত হয়, পুষ্টি নিশ্চিত হয়। ফলশ্রুতিতে অসুস্থতা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার উল্লেখজনকভাবে হ্রাস পায়। দেখুন দর্শক, একদম শেষের কর্মসূচিটি যেটি আমি আপনাদের জন্য লাল করে দিয়েছি, এই কর্মসূচির পঞ্চম কর্মসূচিটি, এটির নামও ছিল HPNSP। এটি শুরু হওয়ার কথা ছিল জুলাই 2024-এ এবং এর মেয়াদ ছিল 2029 সালের জুন পর্যন্ত। এই যে আমি আপনাদের একটু আগে একটি গ্রাফ দেখালাম, 2025 সালের টিকার হার কমে গেল। এর কারণ কি দর্শক? এর কারণ হলো 2024 সালের জুলাই সন্ত্রাসের পরে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই এই প্রকল্প নিয়ে আর নাড়াচাড়া করেননি, এই প্রকল্পের জন্য অনুমোদন দেননি। আপনারা যদি একটু দেখেন, 2024 সালের ডিসেম্বরে বেশ কিছু পত্রিকা রিপোর্ট করেছে এই অনুমোদন না দেওয়ার ফলে পুরো স্বাস্থ্য কাঠামো ভেঙে গেছে। হ্যাঁ, এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প পুরোপুরি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হয়। দর্শক, এই খবরগুলো কিন্তু আমাদের চোখ এড়ায়নি। পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে আমার চোখ এড়ায়নি। আমি বুঝতে পারছিলাম যে আমরা অগোচরে এক মহা বিপদের দিকে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, তো এখন দেখুন কি হয়েছে। হ্যাঁ, এখন কোন রকম বিকল্প ব্যবস্থা ছাড়া কয়েক দশক ধরে চলে আসা একটি কাঠামো বন্ধ করে দেওয়া হলে কি ধরনের বিপর্যয় হতে পারে, এগুলো কি ডক্টর ইউনূস এবং তার সরকার বুঝতে পারেননি? পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি খাত কর্মসূচি বা HPNSP বাতিল করার ফলে সারা দেশ জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে স্বাস্থ্যসেবা দানে কতগুলো সাংঘাতিক পরিবর্তন হয়। কি সেই পরিবর্তনগুলো? সামগ্রিক টিকাদান কর্মসূচি ব্যাহত হয়, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চরম আকারে ওষুধের সংকট দেখা দেয় এবং এই কাঠামোর আগের প্রকল্প থেকে, মানে চতুর্থ সেক্টর ওয়াইড প্রকল্প থেকে আসা প্রায় 20,000 দক্ষ কর্মী সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পড়ে বেকার হয়ে যায়। এই স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে, ঘরে ঘরে গিয়ে গিয়ে মা এবং পরিবারদের সচেতন করতেন, প্রয়োজনে তাদের রেফার করতেন, টিকাদান কর্মসূচি পরিচালনা করতেন। এবং এই সকল প্রভাবের কারণে আজকে আমরা কি দেখছি? ডক্টর ইউনূসের এই ব্যবস্থা বন্ধ করে দেওয়ার ফলে আমরা কি দেখছি? গত 19 দিনে হামে আক্রান্ত হয়ে অন্তত পক্ষে 100 জন শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন হাম এবং এর সম্পর্কিত জটিলতা ঢাকা সহ আরো কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ হামজনিত মৃত্যুর বিষয়ে কর্তৃপক্ষের কাছে দেশব্যাপী কোনো পূর্ণাঙ্গ তথ্য নেই। WHO মতে 56 জেলাতেই হাম ছড়িয়েছে। বাংলাদেশে EPI এর অধীনে দর্শক 9 থেকে 15 মাস বয়সী শিশুদের হামের 2টি টিকা দেওয়া হয়, 2টি ডোজ দেওয়া হয়। যদিও নিয়মিত টিকাদানের আওতায় সাধারণত 90 থেকে 92% শিশুকে রিচ করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি পূরণের জন্য আর 8% বা 10%কে রিচ করার জন্য প্রতি 4 বছর অন্তর অন্তর দেশব্যাপী টিকাদান কর্মসূচি পালন করা হয়। এগুলো আপনারা সবাই জানেন, বেশ ঘটা করে কিন্তু পালন করা হয়। মানে আমরা রাস্তায় দেখি, আমরা গ্রামে যখন যাই সেখানে দেখি, টিভিতে দেখি, সব জায়গায় দেখি। হ্যাঁ, দেখতাম আমরা। কিন্তু এই অন্তর্বর্তী সরকার 2024 সালের পরিকল্পিত টিকাদান কর্মসূচিটি পরিচালনা করেনি। এছাড়াও 2025 সালে বিশেষ করে গ্রামীণ এলাকায় টিকা প্রদানের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের বেশ কয়েকটি ধর্মঘট চলে এবং এই কারণেও নিয়মিত টিকাদান কর্মসূচি একাধিকবার বাধাগ্রস্ত হয়। তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে 2024 সালে টিকাদান কর্মসূচি বাতিল করা এবং এই যে ডক্টর ইউনূস সেক্টর প্রোগ্রাম বাতিল করেছেন, এই দু কারণেই উল্লেখযোগ্য সংখ্যক শিশু টিকা পায়নি, যার ফলশ্রুতি আমরা আজকে দেখতে পাচ্ছি।
দর্শক, ইপিআই সূত্রে জানা গেছে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেবার পরে 2024 ডিসেম্বরে সরকারি রাজস্ব খাত থেকে টাকা নিয়ে শুধুমাত্র মেজলস বা হাম এবং রুবেলার টিকা কেনা হয়, যা 2025 সালের জুন পর্যন্ত মজুদটা নিশ্চিত করেছিল আর কি। এরপরে কিন্তু আর টিকা আসেনি। এই 2024 সালের ডিসেম্বরের পরে আর কিন্তু এতদিন পর্যন্ত কোনো টিকার মজুদ আসেনি। টিকার মজুদ কিন্তু রেগুলার আসে আমাদের দেশে। হ্যাঁ, তো কিন্তু আবার এর মধ্যে দেখুন যে সেক্টর প্রোগ্রাম যেহেতু বাতিল করেছে, লোকজন পাওয়া যায়নি, প্রয়োজনীয় সরঞ্জামও কেনা হয়নি, যার ফলে যে টিকাটা কেনা হয়েছিল, যে টিকাটা এসেছিল 2024 ডিসেম্বরে, সেই টিকাগুলোও অনেক শিশুকে দেওয়া যায়নি। ফলে অনেক শিশু নির্ধারিত 2 ডোজ টিকা সম্পূর্ণ করতে পারেনি এবং পরবর্তী 9 মাস অর্থাৎ 2025 জুলাই থেকে 2026 মার্চ পর্যন্ত একটি বিরাট সংখ্যক শিশু কোনো টিকাই পায়নি। দর্শক, ইপিআই কর্মকর্তারা জানিয়েছেন যে ইপিআই এর মাধ্যমে দেশে 12টি রোগ প্রতিরোধে 9টি টিকা দেওয়া হয়, 7টি শিশুদের জন্য, 2টি নারীদের জন্য। হ্যাঁ, বর্তমানে আমাদের কেন্দ্রীয় গুদামে বাচ্চাদের 5টি টিকারই সংকট রয়েছে, যার মধ্যে হাম অন্যতম। এছাড়াও তারা জানিয়েছে যে হামসহ আরো প্রায় 10টি টিকার সংকট এখনো রয়েছে। এদিকে শিশু মৃত্যুর এই পরিস্থিতিতে সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের ভুল বার্তা প্রকাশ করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের টিকা দেওয়ার প্রকল্প বন্ধ করার ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে দোষ দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজে যে 11 দিনে 33 জন শিশুর মারা গেল, সেটার জন্য রাজশাহী মেডিকেল কলেজের পরিচালককে বললেন যে ফাঁসিতে ঝোলানো দরকার। এটা কি কোনো মানে এটা কি ধরনের কথা দর্শক? এটা একজন মন্ত্রীর কাছ থেকে একজন হাসপাতালের পরিচালককে আপনি এই কথা কিভাবে বলেন? ফাঁসিতে ঝোলানো দরকার। ঠিক আছে। পরবর্তীকালে তিনি আরো বলেন, খুব হাসির কথা, আমি আপনাদের এতক্ষণ বলেছি যে আমরা টিকাদানে আমরা বিশ্বে খুব আমরা একটা সাকসেস স্টোরি, হ্যাঁ, সবার কাছে। কিন্তু তিনি বলেন যে গত 8 বছরে নাকি দেশে কোনো টিকাই দেওয়া হয়নি। এদিকে রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান এই মৃত্যু ঢাকতে বলেন যে এই যে শিশুগুলো মারা গেছে তাদের মধ্যে নাকি কোনো হামের চিহ্নই পাওয়া যায়নি। ভাবুন অবস্থা। তবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম স্বীকার করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো টিকা প্রদান না করার কারণেই এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দর্শক, হামের কথা আলোচনা করতে গিয়ে আমি আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, যেমন শুধুমাত্র হাম নয়, অন্যান্য টিকাও বাচ্চারা পায়নি। এছাড়া গর্ভবতী মায়েরা টিকা পায়নি, ধনুষ্টঙ্কারের টিকা পায়নি কিশোরীরা, এবং কিশোরীরা শুধু টিকা নয়, আপনাদের আগে বলেছিলাম যে সেক্টর ওয়াইড প্রকল্পটি বন্ধ করে দেওয়ার ফলে স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য ঔষধ কেনাও বাতিল হয়েছে। এক তথ্য মতে জুলাই 2024 মে থেকে জুলাই 2024 থেকে মে 2025-এর মধ্যে কোনো ওষুধ কেনা হয়নি এবং এই ওষুধগুলোর মধ্যে 22টি ইসেনশিয়াল ড্রাগস বলে এটাকে, 22টি এসেনশিয়াল ড্রাগস আছে যেগুলো সার্বজনীনভাবে বিভিন্ন রোগের জন্য দেওয়া হয় এবং এর মধ্যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ওষুধ আছে, বিভিন্ন সংক্রামক রোগ যেমন HIV এইডস আইডেন্টিফাই করা, এসব বিভিন্ন জিনিসপত্র এই 22টি এসেনশিয়াল ড্রাগসের মধ্যে আছে এবং এই এসেনশিয়াল ড্রাগসগুলো মূলত কমিউনিটি ক্লিনিকগুলোতে দেওয়া হতো এবং এই আপনারা জানেন নিশ্চয়ই যে প্রতিটি কমিউনিটি ক্লিনিক 5 লক্ষেরও বেশি মানুষকে সেবা দেয়। এই কমিউনিটি ক্লিনিকগুলো একে একে বন্ধ হচ্ছে এবং হবার পথে, কেননা এই ওষুধগুলোর সাপ্লাই নেই গত 18 মাস ধরে। অর্থাৎ দর্শক, গত 18 মাস গ্রামের মানুষ এই সেবাগুলো থেকে বঞ্চিত হয়েছে। এদিকে আপনারা জানেন ইউএসআইডির অর্থায়ন ছাড়া
টিবি নিয়ন্ত্রণ কর্মসূচিও বিশৃঙ্খলায় পড়েছে। যদি সেক্টর প্রোগ্রাম থাকতো তাহলে এই টিবি নিয়ন্ত্রণ কর্মসূচিকে সেখানে ইনকর্পোরেট করে ফেলা যেত, সেটাই করা হতো। কিন্তু এখানে সেটা করা, প্রোগ্রামই যেহেতু বাতিল হয়ে গেছে সেটাকে আর ইনকর্পোরেট করবে কি? তো সুতরাং এই যে হামের প্রাদুর্ভাব এখন আমরা দেখছি, এটাই কিন্তু শেষ নয় দর্শক। গত 18 মাসের এই অবহেলা জনজীবনে, সাধারণ মানুষের জীবনে আরো কতভাবে প্রভাব ফেলবে সেগুলো নিয়ে আমাদের এখনই চিন্তা করতে হবে, এখনই ব্যাকআপ প্ল্যানের চিন্তা করতে হবে। আমি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি অনুরোধ করব, আপনারা এই পরিস্থিতিগুলো মাথায় রেখে কাজ করুন, দাতা সংস্থাগুলোর সাথে বসুন, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করুন, আলোচনা করুন, এবং ইউনুস যে স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা করেছে সেখানে নজর দিন। বাংলাদেশে কোনো সরকার পরিকল্পনা করে ঠান্ডা মাথায় এতগুলো শিশুকে হত্যা করেনি এই 54 বছরে। তারেক জিয়া সে দোষ ঢাকতে শেখ হাসিনার উপর দোষ দিচ্ছেন। দেশে যখন ক্ষমতার পালাবদল হয়, আগের সরকারকে দোষারোপ করাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, সেটাও আমি অস্বীকার করছি না। কিন্তু বিএনপির আগের সরকার কিন্তু ইউনূস সরকার, এবং আওয়ামী লীগ সরকারের সময় যে বিষয়গুলো নিয়ে বিশ্ব প্রশংসা কুড়িয়েছে, তার মধ্যে একটি হলো 5 বছর বয়সী শিশু এবং মাতৃমৃত্যু হার কমানো, এগুলো ডকুমেন্টেড। হ্যাঁ, এগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন না। বরং আমি মনে করি আপনার, মানে তারেক জিয়া, আপনার শিক্ষার অনেক জায়গা আছে। শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিন। দেশে যখন শিশু মৃত্যুর এক মহা ঘটনা ঘটছে, তখন আমাদের প্রধানমন্ত্রী একটি বাচ্চাকে দেখতে যাননি। একটি মাকে, তার মেয়ে মানে জাইমাকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন মিটিংয়ে যান, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে জাইমাকে পাঠান। কিন্তু এই জাইমা রহমান একটা হাসপাতালে যায়নি, একটা মাকে দেখতে যায়নি, একটা বাচ্চাকে দেখতে যায়নি। শুধু জাইমা রহমান এবং তারেক রহমান নয়, তাদের পরিবারের কেউ যায়নি, কোনো হাসপাতালে যায়নি। মমতাময়ী নেত্রী এদেশে একজনই ছিলেন, শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা থাকলে আমাদের এই মৃত্যুই দেখতে হতো না। ফার্স্ট অফ অল, কোনো কারণে যদি এই ধরনের ঘটনা ঘটতই, তিনি, আপনারা দেখতেন যে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন, বুকে টেনে নিচ্ছেন বাচ্চাদের, পরিবারের সদস্যদের, মাদের। স্বজন হারানোর বেদনা যে তিনি বোঝেন, এটা নিয়ে আপনারা যতই ট্রল করেন না কেন, সেটি যে কত সত্য সেটি আমরা কিন্তু এই সামান্য ছবিটা দেখলেই বুঝতে পারি, তাই না দর্শক? শিশু মৃত্যু শুরু হয়েছে মার্চের 26 তারিখে, অনেক আগে, মার্চের 26 তারিখে প্রথম আমাদের সামনে আসে এবং এখনো চলছে। কিন্তু ওনারা বাবা মেয়ে গতকাল সিনেমা দেখতে গিয়েছেন, কম করে 10টি পত্রিকা সেই খবর ছেপেছে। কোন সিনেমা দেখেছে সেটি নিয়েও একটা আর্গুমেন্ট দেখা গেছে। আহারে জীবন। সবাই ভালো থাকেন দর্শক, ধন্যবাদ।